যে স্রোতের বেগ ঘন্টায় 2 কিলোমিটার হলে রতন মাঝি স্রোতের অনুকূলে 21 কিলোমিটার গিয়ে ওই দূরত্ব ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগে। আচ্ছা, তাহলে মনে করো যখন আমরা নৌকা চালাই, ঠিক আছে, মনে করো আমি একটা নৌকা চালাচ্ছি, এটা মনে করো একটা নদী বটে, ঠিক আছে, আর এখানে মনে করো একটা নৌকা আছে, ঠিক আছে, এই নৌকাটা আমি চালাচ্ছি, আর জলটা মনে করো এইদিকে বইছে, ঠিক আছে, জলটা কোন দিকে বইছে, এইদিকে বইছে। তাহলে এই জলটা যে বইছে তাহলে স্রোতের একটা বেগ আছে। আমি বলতে পারি এই যে স্রোতটা, জলের যে স্রোতটা, স্রোতের কি আছে, একটা বেগ আছে, স্রোতের একটা বেগ আছে। আর এই নৌকাটা যে আমি এখানে চালাচ্ছি বসে বসে, এই নৌকাটা যে আমি এখানে বসে বসে চালাচ্ছি, তাহলে এই নৌকাটারও একটা বেগ আছে, তাই তো, নৌকাটারও একটা বেগ আছে, নৌকারও একটা তোমার বেগ আছে, ঠিক আছে। মনে রাখবে এই নৌকার বেগটা স্রোতের বেগের চেয়ে সবসময় কী হয়, বেশি হয়, ঠিক আছে, নৌকার বেগটা স্রোতের বেগের চেয়ে সবসময় বেশি হয়, ঠিক আছে। যখন আমরা স্রোতের প্রতিকূলে যাই, প্রতিকূল মানে কি, যেদিকে স্রোতটা যাচ্ছে সেই দিকে নৌকাটা যাচ্ছে, সেটা কি হচ্ছে প্রতিকূল। যখন আমরা প্রতিকূলে যাই তখন এই নৌকার বেগটা স্রোতের বেগটা যোগ হয়ে যায় অনুকূলে, যখন আমরা অনুকূলে যাই, ঠিক আছে, সরি, যখন আমরা স্রোতের অনুকূলে যাই, অনুকূলে মানে কি, নৌকাটা যেদিকে যাচ্ছে স্রোতটাও সেই দিকে যাচ্ছে। যখন আমরা স্রোতের অনুকূলে যাই তখন কি করতে হয়, যে এই নৌকার বেগটা এই স্রোতের বেগটা আমি যোগ করে দিলে এই অনুকূলের বেগটা আমরা পেয়ে যাব। আর যখন মনে করো স্রোতটা এইদিকে আসছে আর নৌকাটা এইদিকে যাবার চেষ্টা করছে, তখন সেটাকে আমরা কী বলবো, প্রতিকূল, তখন সেটাকে কী বলবো, প্রতিকূল। আর প্রতিকূলের বেগটা কী হচ্ছে, মাইনাস হয়ে যায়, নৌকার বেগ থেকে স্রোতের বেগটা মাইনাস হয়ে যায়, ঠিক আছে। আশা করছি অনুকূল আর প্রতিকূল দুটা জিনিস মনে রাখবে। একটা জিনিস হচ্ছে অনুকূল, আর একটা জিনিস হচ্ছে তোমার প্রতিকূল। অনুকূল মানে কি, নৌকাটা যেদিকে যাচ্ছে স্রোতটাও সেই দিকে যাচ্ছে, আর প্রতিকূল মানে কি, স্রোতটা এদিকে আসছে আর নৌকাটা ওইদিকে যাওয়ার চেষ্টা করছে, ঠিক আছে। তাহলে অনুকূলে কি হয়, নৌকার বেগটা আর স্রোতের বেগটা যোগ হয়ে যায়, আর প্রতিকূলে কি হয়, নৌকার বেগটা আর স্রোতের বেগটা বিয়োগ করতে হয়, ঠিক আছে। আশা করছি এই অনুকূল, প্রতিকূল, স্রোতের বেগ, নৌকার বেগ, এই জিনিসগুলো মোটামুটি একটু বুঝতে পেরেছ। তাহলে আমরা অঙ্কের দিকে ফিরে আসছি এবারে। কি বলেছে অঙ্কটাতে, যে স্রোতের বেগ ঘন্টায় 2 কিলোমিটার হলে রতন মাঝি স্রোতের অনুকূলে 21 কিলোমিটার গিয়ে আবার ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগছে। আচ্ছা, তাহলে এখানে তোমার স্রোতের বেগটা দেওয়া আছে, কত দেওয়া আছে, স্রোতের বেগ কত দেওয়া আছে, 2 কিলোমিটার প্রতি ঘন্টা, 2 কিলোমিটার প্রতি ঘন্টা। আচ্ছা, নৌকার বেগটা এখানে দেওয়া নেই, নৌকার বেগটা আমি ধরে নেব, মনে করি নৌকার বেগ, মনে করি নৌকার বেগ, ঠিক আছে, নৌকার বেগটা আমি ধরে নিচ্ছি যে x কিলোমিটার পার ঘন্টা, x কিলোমিটার পার ঘন্টা, ঠিক আছে। তাহলে নৌকার বেগ যদি x কিলোমিটার পার ঘন্টা হয়, তাহলে অনুকূলে বেগ কত হবে, অনুকূলে স্রোতের বেগ আর নৌকার বেগ কী করতে হয়, যোগ করতে হয়। অতএব স্রোতের অনুকূলে নৌকার বেগ, নৌকার বেগ কীভাবে বার করব, স্রোতের অনুকূলে বেগটা কীভাবে বার করব, স্রোতের অনুকূলে নৌকার বেগটা কী করতে হয়, নৌকার বেগটা স্রোতের বেগটা যোগ করতে হয়, তাই তো। এখানে কী দেওয়া ছিল, তাহলে কত হবে, এটা হয়ে যাবে তোমার x+2, তাই তো, কিলোমিটার পার ঘন্টা। অনুকূলে নৌকার বেগটা আমি কীভাবে বার করব, স্রোতের অনুকূলে এই দুটা যোগ করতে হয়, ঠিক আছে, অনুকূলে যোগ করতে হয়, প্রতিকূলে মাইনাস বিয়োগ করতে হয়, মনে রাখবে। অতএব স্রোতের প্রতিকূলে নৌকার বেগ কত হবে, এটা হয়ে যাবে তোমার x-2, ঠিক আছে, কিলোমিটার প্রতি ঘন্টা।
মনে রাখবে যে নৌকার বেগটা স্রোতের বেগের চেয়ে সবসময় বেশি হয়, ঠিক আছে? নৌকার বেগটা স্রোতের বেগের চেয়ে সবসময় বেশি হয়। আচ্ছা, চলো একটা জিনিস তোমাকে আরেকটা জিনিস বলতে চাই, যে সময়, ঠিক আছে? এই সময়ের ফর্মুলা কি? এই সময়ের ফর্মুলা হচ্ছে তোমার দূরত্ব বাই গতিবেগ। যতটা দূরত্ব অতিক্রম করা হয়েছে আর তার যে গতিবেগ, সেটা হচ্ছে তোমার সময়ের ফর্মুলা, ঠিক আছে? এই জিনিসটা একটু মনে রাখো। তাহলে অনুকূলে বেগ পেলাম, প্রতিকূলে বেগ পেলাম। আচ্ছা, তাহলে অনুকূলে কত বেগ যাচ্ছে? অনুকূলে কত কিলোমিটার যাচ্ছে? স্রোতের অনুকূলে 21 কিলোমিটার যাচ্ছে। স্রোতের অনুকূলে সে কত যাচ্ছে? 21 কিলোমিটার যাচ্ছে। তাহলে 21 কিলোমিটার যেতে সময় কত লাগবে? মোট দূরত্ব হচ্ছে 21, আর গতিবেগ কত হচ্ছে? x+2, ঠিক আছে? তাহলে আমি কী লিখবো? স্রোতের অনুকূলে 21 কিলোমিটার যাচ্ছে আর স্রোতের অনুকূলে গতিবেগ হচ্ছে x+2। তাহলে দূরত্ব বাই গতিবেগ মানে কি? সময় হয়ে গেল তোমার। মানে স্রোতের অনুকূলে তোমার এত সময় লাগছে, স্রোতের অনুকূলে তোমার এত সময় লাগছে। আর স্রোতের প্রতিকূলে কত সময় লাগছে? স্রোতের প্রতিকূলেও তুমি 21 কিলোমিটার অনুকূলে যাচ্ছে, আবার 21 কিলোমিটার প্রতিকূলে ফিরে আসছে। তার মানে কি স্রোতের প্রতিকূলেও সে 21 কিলোমিটার যাচ্ছে, আর গতিবেগটা কত আছে সেখানে? x-2। তাহলে এটা হচ্ছে তোমার প্রতিকূলের সময়। তাহলে এই অনুকূলের সময় প্লাস প্রতিকূলের সময় সমান কত দেওয়া আছে? টোটাল যে সময় লাগছে কত লাগছে? টোটাল সময় লাগছে তোমার 10 ঘন্টা, ঠিক আছে? এই অনুকূলে যে সময় লাগছে, প্রতিকূলের যে সময় লাগছে সমান তোমার কত দেওয়া আছে? 10 ঘন্টা। এটা প্লাস ওটা, হ্যাঁ, ঠিক আছে? তাহলে এখান থেকে আমি কি বলতে পারি? লসাগু করে দিচ্ছি, x+2 ইন্টু x-2 সমান 0, 0 না 10, ঠিক আছে? তাহলে x+2 গেল, তাহলে কত হবে? 21 ইন্টু x-2, x-2 গেল মানে কি 21 ইন্টু x+2। আশা করছি এতদূর পর্যন্ত বোঝা গেছে তোমাদের, ঠিক আছে? তাহলে এখান থেকে আমি কি বলতে পারি? অর গুণ করছি এটা, তাহলে 21x - 42 প্লাস 21x প্লাস 42, ঠিক আছে? 21-এর সঙ্গে x গুণ করে 21x, 21-এর সঙ্গে 2 গুণ করে -42, 21x আর এটা 42। নিচে তোমার কি আছে? x+2 ইন্টু x-2, ঠিক আছে? নিচে কি আছে? x+2 x-2। তাহলে আমি লিখতে পারি এটা তোমার কার সূত্র? a² - b², তাই তো? এটা কার সূত্র হচ্ছে? a² - b² সূত্র। আমরা কি জানি যে a² - b² এর সূত্র কি হচ্ছে? a + b ইন্টু a - b। এই সূত্রটা মনে রাখবে, ঠিক আছে? আমি আপাতত এই সূত্রটা এখন এটা মুছে দিচ্ছি। তাহলে কি বললাম? x+2 x-2 এর জায়গায় কি লিখলাম? a² - b² লিখলাম, সমান কত আছে? 10 আছে। এখানে কিন্তু এইটা কেটে যাচ্ছে, তাই তো? তাহলে 21x প্লাস 21x কত? 42x হয়ে যাচ্ছে। নিচে কত হচ্ছে তোমার? এটা x-এর স্কোয়ার আর 2-এর স্কোয়ার হচ্ছে 4, সমান কত হচ্ছে? 10, তাই তো? আমি কাটছি এটা আমি কাটতে পারি 5 দুনে 10, আর এটা হচ্ছে তোমার 21x × 42x, 21x × 42x সমান চিহ্নের উপর আমি কিন্তু কাটতে পারি, ঠিক আছে? তাহলে এখানে কি রয়ে গেল? নিচে 1 রইল, উপরে 5 রইল। তাহলে 5-এর সঙ্গে যদি আমি এটা গুণ করি কত হবে? 5x² মাইনাস 5×4 = 20 সমান এক্সের সঙ্গে 21xের সঙ্গে 1 গুণ করলে কত হচ্ছে? 21x হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আমি বলতে পারি অতএব যে 5x² এদিকে এলে হয়ে যাবে -21x -20 সমান 0। তাহলে লিখে দেবে নির্ণেয় সমীকরণ সমান 5x² - 21x -20 সমান 0। আশা করছি এই অঙ্কটা বুঝতে তোমাদের কোনো অসুবিধা হয়নি, ঠিক আছে? একটু অঙ্কটা দেখে নাও, আমরা কিন্তু এবারে পরের অঙ্ক দিকে চলে যাব, ঠিক আছে? এরপরে কিন্তু আমরা পরের অঙ্কের দিকে চলে যাচ্ছি। পরের অঙ্কে তোমার কি বলা হয়েছে? যে আমাদের বাড়ির বাগান পরিষ্কার করতে মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে। আচ্ছা, তারা উভয় একসঙ্গে কাজটি 2 ঘন্টায় শেষ করে দিচ্ছে। আচ্ছা, তাহলে এখানে একটা কাজ করছি, এই যে বাগান পরিষ্কার করার যে জিনিসটা আছে, এই যে বাগান পরিষ্কার তারা করছে, এই মোট কাজটাকে আমরা ধরে নিচ্ছি 1 অংশ, ঠিক আছে? মনে করি সমস্ত কাজ সমান 1 অংশ, ঠিক আছে? এটা ধরে নিচ্ছি কি, যে ধরি
ধরি সমস্ত কাজ সমান 1 অংশ। সমস্ত কাজ থেকে আমি কি ধরে নিলাম 1 অংশ। ঠিক আছে, এখানে কি বলছে যে মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা বেশি সময় লাগছে। তাহলে মহিমের কত সময় লাগছে আমাদের জানা নেই, তাহলে ধরে নিচ্ছি যে মনে করি মহিম x ঘন্টায় কাজ করে 1 অংশ। ঠিক আছে, আমি কি ধরে নিলাম যে মহিম x ঘন্টায় কাজ করে 1 অংশ, মানে কি মহিম x ঘন্টায় কাজটা শেষ করে দিচ্ছে, সমস্ত কাজ মানেই তো 1 অংশ, তাই তো। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি, অতএব মহিম 1 ঘন্টায় কাজ করে, 1 ঘন্টায় কত কাজ করছে 1/x অংশ, তাই তো। 1 ঘন্টায় কত কাজ করছে 1/x অংশ। ঠিক আছে, ওকে। তারপরে কি বলছে যে মজিদের 3 ঘন্টা বেশি লাগছে, তাই তো। তাহলে আমি লিখতে পারি অতএব মহিম লাগছিল x, তাহলে মজিদে কত লাগবে x + 3। মজিদ x + 3 ঘন্টায় কাজ করে, ঘন্টায় কাজ করে 1 অংশ। মজিদ x + 3 ঘন্টায় কাজ করে 1 অংশ, তাই তো। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি, মজিদ 1 ঘন্টায় কাজ করে 1/x + 3 অংশ। ঠিক আছে, তাহলে মহিম 1 ঘন্টায় এত কাজ করছে আর মজিদ 1 ঘন্টায় এত কাজ করছে। তাহলে তারা দুজন মিলিয়ে 1 ঘন্টায় কত কাজ করবে, মহিম এবং মজিদ, মহিম ও মজিদ একত্রে 1 ঘন্টায় কাজ করে, একত্রে 1 ঘন্টায় কাজ করে। একত্রে 1 ঘন্টায় কত কাজ করছে, মহিম আর মজিদ একত্রে 1 ঘন্টায় কত কাজ করবে, দুটো যোগ করতে হবে। মহিম 1 ঘন্টায় এত কাজ করছে প্লাস মজিদ 1 ঘন্টায় এত কাজ করছে, তাই তো। এত কি অংশ, তাই তো। তাহলে মহিম আর মজিদ একত্রে 1 ঘন্টায় কাজ করছে এত অংশ। তাহলে আমি বলতে পারি মহিম আর মজিদ একত্রে 2 ঘন্টায় কাজ করে তাহলে 1 ঘন্টায় এত কাজ করছে, তাহলে 2 ঘন্টায় কত কাজ করবে, 2 দিয়ে গুণ করতে হবে, 2 × 1/x + 1/x + 3 অংশ, তাই তো। বইয়ে তোমার কি বলছে যে মহিম আর মজিদ 2 ঘন্টায় কাজটা শেষ করে দিচ্ছে, 2 ঘন্টা কাজটা শেষ করে দিচ্ছে, মানে এটাই তোমার সমস্ত কাজ। আমি বলতে পারি কি এটাই তোমার সমস্ত কাজ, আর সমস্ত কাজ আমি কত ধরেছি 1 ধরেছি। তাহলে শর্তানুসারে আমি কি লিখবো, যে এই সমস্ত কাজ সমান এই সমস্ত কাজ, তাই তো। অতএব শর্তানুসারে লিখতে পারি যে 2 × 1/x + 1/x + 3 সমান কত হয়ে যাবে, 1 হয়ে যাবে। আশা করছি এই পর্যন্ত তোমাদের কোনো অসুবিধা হয়নি, তাই তো। তাহলে এখানে আমি কি বলতে পারি, অতএব 1/x + 1/x + 3 সমান কত হয়ে যাচ্ছে, 1 এর 2 হয়ে যাচ্ছে, সমান তোমার 1 এর 2 হয়ে যাচ্ছে, তাই তো। এটাকে ওদিকে নিয়ে গেলে এবারে কি করব, যেমন আমরা করে এসেছি খুবই সোজা, x + 3 সমান কত হচ্ছে 1 এর 2, তাই তো। তাহলে এখানে আমি x কে যদি আমি কেটে দিই,
এক্সকে যদি আমি কেটে দিই কত এখানে চলে আসছে x+3 প্লাস x+3 গেলে কত হবে, এটা হয়ে যাচ্ছে x, ঠিক আছে। ওকে, আচ্ছা, তাহলে x+x যোগ করলে কত হচ্ছে 2x প্লাস কত আছে 3, নিচে কত আসছে x ইন্টু, আচ্ছা এটা গুণ করে দিচ্ছি, ঠিক আছে, এটা গুণ করে দিচ্ছি। তাহলে x ইন্টু এক্স হয়ে যাচ্ছে x² আর x ইন্টু 3 হয়ে যাচ্ছে 3x, ঠিক আছে। আশা করছি এই পর্যন্ত বুঝতে কোনো অসুবিধা হয়নি। সমান তোমার কত দেওয়া আছে 1 আর 2, ঠিক আছে। গুণ করবো এর সঙ্গে এর সঙ্গে এর, ঠিক আছে। তাহলে x² প্লাস 3x সঙ্গে 1 এর গুণ করলে যেটা হচ্ছে সেটাই হবে, যেটা আছে সেটাই হবে। 2 এর সঙ্গে এটা গুণ করলে কত হচ্ছে 4x প্লাস 6, সবগুলোকে একদিকে নিয়ে আসছি x² 3x 4x, তাহলে 4x থেকে 3x গেলে কত হবে -x হয়ে যাবে, তাই তো। এটা গেলে -6 হয়ে যাবে, সমান কত হচ্ছে 0। লিখে দেবে নির্ণয় সমীকরণ হচ্ছে তোমার x² - x -6 সমান 0। আশা করছি এই অঙ্কটা বুঝতে তোমাদের কোনো অসুবিধা হয়নি। অঙ্কটা একবার ভালোভাবে দেখে নাও, কোনো অসুবিধা থাকলে আমাকে কমেন্টে জানাও, ঠিক আছে। তোমার যে কোনো অসুবিধা হচ্ছে আমাকে কমেন্টে জানাও। আচ্ছা, একটু দেখে নাও, আমরা কিন্তু পরের অঙ্কের দিকে চলে যাচ্ছি। তাহলে এবারে আমরা 7 অঙ্কটা চলে যাচ্ছি। 7 অঙ্কে তোমার কী বলা হয়েছে যে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি এবং অঙ্কদের গুণফল সংখ্যার হচ্ছে 12 কম। আচ্ছা, তাহলে এখানে কি বলেছে যে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা, 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা যেমন কি একটা 22 হচ্ছে 23 মনে করে একটা 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। এগুলো হচ্ছে এক একটা অঙ্ক, এগুলো কি হচ্ছে এক একটা অঙ্ক। এটাকে কি বলবো আমরা একক স্থানীয় অঙ্ক, আর এটাকে কি বলবো দশক স্থানীয় অঙ্ক, ঠিক আছে। এটা হচ্ছে 3 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা, এটা হচ্ছে একক স্থানীয় অঙ্ক, এটা দশক স্থানীয় অঙ্ক, এটা হচ্ছে শতক স্থানীয় অঙ্ক, ঠিক আছে। বোঝা গেছে তো যে অঙ্ক কোনগুলো আসলে। তাহলে মনে করো আমি একটা 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা লিখছি 32, তাই তো। 32 না, ধরে নাও 42, তাই তো। তাহলে এর একক স্থানীয় অঙ্ক কত হচ্ছে 2 আর দশক স্থানীয় অঙ্ক কত হচ্ছে 4, ঠিক আছে। এর একক স্থানীয় অঙ্ক কত হচ্ছে, একক স্থানীয় অঙ্ক হচ্ছে 2, হ্যাঁ। আর দশক স্থানীয় অঙ্ক কত হচ্ছে, দশক স্থানীয় অঙ্ক হচ্ছে 4, ঠিক আছে। তাহলে আমি যদি বলি এটা মনে কর দেওয়া আছে যে কোনো সংখ্যা আছে যার একক স্থানীয় অঙ্ক তোমার 2 দেওয়া আছে আর দশক স্থানীয় অঙ্ক 4 দেওয়া আছে, তাহলে সংখ্যাটা তুমি কীভাবে বার করবে, ঠিক আছে। কী করে বার করতে হয় মনে রাখবে যে দশক স্থানীয় অঙ্কের সঙ্গে 10 গুণ করতে হয়, দশক স্থানীয় অঙ্কের সঙ্গে কী করতে হয় 10 গুণ করতে হয়, প্লাস কী করতে হয় একক স্থানীয় অঙ্কের সঙ্গে 1 গুণ করতে হয়, একক স্থানীয় অঙ্কের সঙ্গে কী করতে হয় 1 গুণ করতে হয়। তাহলে দেখো তুমি পেয়ে গেলে 42, তাই তো। তাহলে কোনো সংখ্যা নির্ণয় করার সূত্র কী হচ্ছে, দশক স্থানীয় অঙ্কের সঙ্গে তুমি কী গুণ করবে 10 গুণ করবে, আর একক স্থানীয় অঙ্কের সঙ্গে তুমি কত গুণ করবে 1 গুণ করবে, ঠিক আছে। তাহলে এখানে তোমার কি বলা হয়েছে যে দশক স্থানীয় অঙ্কটি কি বলছে একক স্থানীয় অঙ্ক অপেক্ষা, দশক স্থানীয় তোমার যে অঙ্কটা আছে এখানে 1 মিনিট দাঁড়াও, এখানে তোমার কি বলা হয়েছে যে দশক স্থানীয় অঙ্কটি একক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি, তাই তো। দশক স্থানীয় অঙ্কটি একক স্থানীয় অঙ্ক অপেক্ষা, যে একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি, সরি এখানে বলছে যে একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি। তাহলে এই অঙ্ক তোমার কী বলা হচ্ছে যে একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি, ঠিক আছে। তাহলে আমি ধরে নিচ্ছি যে মনে করি দশক স্থানীয় অঙ্ক, দশক স্থানীয় অঙ্ক, ঠিক আছে এক্স। তাহলে অতএব আমি বলতে পারি একক স্থানীয় অঙ্ক কত হবে x+6, কারণ এখানে বলে দিয়েছে না যে একক স্থানীয় অঙ্কটা কি দশক স্থানীয় অঙ্ক যেটা আছে তার চেয়ে 6 বেশি, তাই তো। তাহলে এখান থেকে আমি কী বার করবো সংখ্যাটি, অতএব সংখ্যাটি হবে, অতএব সংখ্যাটি হবে, ঠিক আছে। সংখ্যাটা কীভাবে নির্ণয় করবো আমি কি বলেছিলাম যে দশক স্থানীয় অঙ্কের সঙ্গে 10 গুণ করবো, প্লাস এই যে একক স্থানীয় অঙ্ক আছে এই একক স্থানীয় অঙ্কের সঙ্গে 1 গুণ করবো, দশক স্থানীয় অঙ্কের সঙ্গে 10 গুণ করবো, প্লাস একক স্থানীয় অঙ্কের সঙ্গে 1 গুণ করবো। তাহলে 10 × x কত হচ্ছে 10x প্লাস x প্লাস 6 সমান কত হচ্ছে
10x আর x যোগ করলে হচ্ছে 11x প্লাস 6। তাহলে এইটা হচ্ছে তোমাদের সংখ্যাটা। আশা করছি এটা তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে। এবারে কি বলছে যে সংখ্যা দুটি গুণফল, অঙ্ক দুটি গুণফল সংখ্যাটির চেয়ে কী বলেছে, যে অঙ্ক দুটার গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি, অতএব শর্তানুসারে প্রথম অঙ্কটা কত হচ্ছে x আর দ্বিতীয় অঙ্কটা কত হচ্ছে x প্লাস 6। কী বলছে এই দুটো অঙ্কের গুণফল, কি বলছে গুণফল, এই যে সংখ্যাটা তোমরা পেয়েছো 11x প্লাস 6, ঠিক আছে। এইটা কি হচ্ছে এই সংখ্যাটা হচ্ছে 12 কম, মানে কি এখান থেকে 12 তোমাকে বিয়োগ করতে হবে, এখান থেকে তোমাকে 12টা বিয়োগ করতে হবে। এই যে অঙ্কদের গুণফল এই সংখ্যাটা হচ্ছে 12 কম, ঠিক আছে। আশা করছি কোনো অসুবিধা হয়নি। চলো দেখা যাক কী করা যাক এখানে। তাহলে এক্স গণিত এক্স কত হচ্ছে, এক্সের স্কোয়ার প্লাস 6x সমান 11x, এটা হচ্ছে তোমার -6 হয়ে যাবে, তাই তো। তাহলে এখান থেকে আমি কী বলতে পারি, এক্সের স্কোয়ার 11 থেকে 6 গেলে কত -5x হয়ে যাবে, প্লাস 6 হয়ে যাবে সমান 0, ঠিক আছে। আমি কিন্তু স্টেপ জাম্প করছি এখন এক দুটা, তোমরা কিন্তু ব্রিফলি অঙ্কটা করবে, ঠিক আছে। তাহলে লিখে দেবে নির্ণেয় সমীকরণ সমান এক্সের স্কোয়ার -5x প্লাস 6 সমান 0, ঠিক আছে। আশা করছি যে এই অঙ্কটা বুঝতে তোমাদের কোনো অসুবিধা হয়নি। আমরা কিন্তু এবার পরের অঙ্কের দিকে চলে যাচ্ছি। এরপরে তোমার আর একটা মাত্র অঙ্ক আছে। কি বলা হয়েছে অঙ্কতে, যে 45 মিটার দীর্ঘ আর 40 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার খেলার মাঠের বাইরে চারপাশে সমান চড়া বিশিষ্ট রাস্তা আছে। ওই রাস্তার ক্ষেত্রফল দেওয়া হচ্ছে 450 বর্গমিটার। আচ্ছা, তাহলে মনে করো বলছে যে একটা আয়তাকার মাঠ আছে, ঠিক আছে, যার দৈর্ঘ্য বলে দেওয়া আছে 45 আর প্রস্থ বলে দেওয়া আছে 40, ঠিক আছে। বলছে যে এর চারিপাশে একটা মাঠ আছে, এর চারিপাশে একটা রাস্তা আছে, ঠিক আছে। এর চারিপাশে কী আছে, একটা রাস্তা আছে। এই রাস্তাটা কত মিটার চৌড়া আমি জানি না, ঠিক আছে, এটা x ধরে নিচ্ছি। এই যে রাস্তাটা আছে এই রাস্তাটা আমি ধরে নিচ্ছি যে x মিটার চৌড়া। তাহলে সব দিকে এটা x মিটার চৌড়া হয়ে যাবে, তাই তো। এইদিকেও x, এইদিকেও x, এইদিকেও x, সব দিকে কি হবে, এটা x মিটার চৌড়া হবে। আচ্ছা, আমি এই জিনিসটা একটু মুছে দিচ্ছি, এইখানে যেটা আছে। তাহলে এইটা ছিল ভিতরে একটা আয়তাকার মাঠ, যার দৈর্ঘ্য দেওয়া ছিল তোমার 45 আর প্রস্থ দেওয়া ছিল তোমার 40, ঠিক আছে। এই চৌড়াটা আমি ধরে নিলাম, চারিদিকে চৌড়াটা কত আছে, x আছে, চৌড়াটা সব দিকে সমান হবে, ঠিক আছে। তাহলে আমি বলতে পারি এইটাও তোমার কত হবে, x হবে, ঠিক আছে। এইটাও তোমার কত হবে, x হবে। এইটাও তোমার কত হবে, x হবে। এইটাও তোমার কত হবে, x হবে। এইটাও তোমার x হবে আর এইটাও তোমার x হবে, ঠিক আছে। তাহলে আমি বলতে পারি যে এইটা যদি তোমার কত, এখানে কত বলে দেওয়া আছে, এটা বলে দেওয়া আছে 45, তাই তো। তাহলে এটা যদি 45 হয়, এই পুরোটা আমি কত বলতে পারি, এই পুরোটা বড় যে আয়তক্ষেত্রটা দেখতে পাচ্ছ এটা কত হবে তোমার 45 প্লাস এখানে একটা x আর এখানে একটা x, তাই তো। তাহলে 45 প্লাস 2x, তাহলে বড় আয়তক্ষেত্রটার দৈর্ঘ্য কত হচ্ছে 45 প্লাস 2x। আর এই যে ছোট আয়তক্ষেত্র আছে এটা তোমার দেওয়া আছে কত, 40 দেওয়া আছে। এখান থেকে এটা দেওয়া আছে 40 আর এটা x, এটাও x। তাহলে এটা হয়ে যাচ্ছে তোমার 40 প্লাস 2x। তাহলে বড় আয়তক্ষেত্রের প্রস্থ পেলাম, বড় আয়তক্ষেত্রের দৈর্ঘ্য পেলাম, ছোট আয়তক্ষেত্রের দৈর্ঘ্য পেলাম, ছোট আয়তক্ষেত্রের প্রস্থ পেলাম। তাহলে আমি কি করব, এখানে আমি ছবিটা আবার আঁকছি। এইটা একটা মাঠ ছিল, ঠিক আছে। এই মাঠের চারিদিকে এই একটা রাস্তা ছিল, ঠিক আছে। তাহলে কি বলেছে, এই রাস্তার ক্ষেত্রফলটা দেওয়া আছে, এই চারিদিকে যে রাস্তাটা আছে, ঠিক আছে, এই রাস্তার ক্ষেত্রফলটা তোমার বলা আছে, কত বলা আছে, 450 বর্গমিটার, তাই তো। তাহলে রাস্তার ক্ষেত্রফলটা আমি কীভাবে বার করব, এই যে বড় যে আয়তক্ষেত্রটা আছে, বড় যে বাইরের যে আয়তক্ষেত্রটা আছে দেখতে পাচ্ছ এইটা, এখান থেকে ভিতরের আয়তক্ষেত্রটা আমি কী করে দেবো, বাদ দিয়ে দেবো। ভিতরের আয়তক্ষেত্রটা বাদ দিয়ে দেবো, তবেই তোমার রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে যাবো, তাই তো। তাহলে আশা করছি তোমরা এই ছবিটা মোটামুটি বুঝতে পেরেছো। আমরা কিন্তু এবার অঙ্কের দিকে চলে যাচ্ছি, ঠিক আছে। তাহলে কি দেওয়া আছে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত দেওয়া আছে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত দেওয়া আছে বলো তো, 45 মিটার, তাই তো। এবং প্রস্থ
প্রস্থ কত দেওয়া আছে 40 মিটার। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি কি বলতে পারি যে ভিতরে যে আয়তক্ষেত্রটা আছে তার ক্ষেত্রফল কত হবে? অতএব আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হচ্ছে? এটা দৈর্ঘ্য গুণিত প্রস্থ। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ফর্মুলা কি হচ্ছে? দৈর্ঘ্য গুণিত প্রস্থ। কি এটা? বর্গ মিটার, তাই তো? বর্গ মিটার গুণ করে কত আসছে? এটা 1800, তাই তো? গুণ করে কত আসছে? 1800 বর্গ মিটার। তাহলে ভিতরে যে ছোট আয়তক্ষেত্র ছিল তার ক্ষেত্রফলটা আমি পেয়ে গেলাম। আমি কি বললাম যে বড় যে আয়তক্ষেত্রটা ছিল তার দৈর্ঘ্য কত হচ্ছিল? আমি কি লিখবো এখানে? ওই বড় আয়তক্ষেত্রটাকে তো আমি এভাবে লিখবো না যে বড় আয়তক্ষেত্র, আমি এখানে লিখবো যে রাস্তা সমেত আয়তক্ষেত্রের দৈর্ঘ্য। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান। আচ্ছা, রাস্তাটা কত মিটার চওড়া আমি কিন্তু ধরে নিই। তাহলে একটা কাজ করবে, তার আগে ধরে নেবে যে মনে করি রাস্তাটি x মিটার চওড়া। মনে করি উপরে একটু লিখতে হবে। হ্যাঁ, মনে করি রাস্তাটি x মিটার চওড়া। ঠিক আছে, তাহলে লিখতে পারি অতএব রাস্তার সমেত আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত হবে? কি বলেছিলাম? 45 + 2x। এই প্লাস 2xটা কীভাবে এসেছে আমি বলেছি কিন্তু। ঠিক আছে, তাও যদি অসুবিধা হয় আমাকে কমেন্টে জানাবে। অতএব আমি কি বলতে পারি? রাস্তার সমেত আয়তক্ষেত্রের প্রস্থ কত হচ্ছে? প্রস্থ 40 + 2x মিটার। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে রাস্তা সমেত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, বলতেই তো পারি না? অতএব রাস্তা সমেত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? দৈর্ঘ্য গুণিত প্রস্থ মানে কত? 45 + 2x গুণিত 40 + 2x। 40 + 2x বর্গ মিটার। হ্যাঁ, এটা কি? বর্গ মিটার। তাহলে আমি কি পেলাম? দুটো জিনিস পেলাম, রাস্তা সমেত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পেলাম, আর ছোট যে ভিতরে আয়তক্ষেত্র ছিল তার ক্ষেত্রফলটা পেয়েছি। কি করব? এই বড় আয়তক্ষেত্রের ক্ষেত্রফল থেকে ছোট আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দেবো, তাইলেই তো আমরা রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে যাবো। ঠিক আছে, শর্তানুসারে আমি কি লিখব? এই যে বড় আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা পেয়েছি 45 + 2x, ঠিক আছে, ইন্টু 40 + 2x। ঠিক আছে, এইখান থেকে বিয়োগ করে দেবো। কি বিয়োগ করব? এই যে ছোট আয়তক্ষেত্র যেটা ছিল, ছোট আয়তক্ষেত্রের যে ক্ষেত্রফলটা, তাই তো? এটা তোমার 1800 হয়েছিল। তাহলে কত হয়ে যাবে? রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে যাবে 450। বড় আয়তক্ষেত্রের ক্ষেত্রফল থেকে ছোট আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা বিয়োগ করলে কত হয়ে যাচ্ছে? তুমি রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে যাচ্ছ। ঠিক আছে, তাহলে বড় আয়তক্ষেত্রের ক্ষেত্রফল থেকে ছোট আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা বাদ দিলে তুমি রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে যাচ্ছ। এবারে গুণ করার চেষ্টা করি, কত হচ্ছে? 45 আর 40 গুণ করে কত হচ্ছে? 1800, তাই তো? প্লাস 45 গুণিত 2 কত হচ্ছে? 90। হ্যাঁ, 40 গুণিত 2 কত হচ্ছে? 80। আর এটা হচ্ছে 4x²। 2x × 2x কত হচ্ছে? 4x²। মাইনাস লিখতে পারি 1800 সমান কত হচ্ছে? 450। এই -1800 + 1800 কেটে যাচ্ছে, তাহলে কত হচ্ছে? এই দুটো যোগ করো, 70 আর 90 যোগ করে কত হচ্ছে? 170। আচ্ছা, 4x² সামনে লিখছি, 4x² প্লাস হচ্ছে 170x সমান কত হচ্ছে? 450। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি যে 4x² প্লাস 170x মাইনাস 450 সমান 0, তাই তো? এখান থেকে কিছু কমন নিতে পারি কি আমরা? এখান থেকে একটা কাজ করছি, 2 কমন নিচ্ছি। তাহলে 2 × 4, 2 × 8 = 16, 2 × 5 = 10, এখানে 85 হয়ে যাবে। 2 কমন নিচ্ছি, ঠিক আছে? এখান থেকে 2 কমন নিচ্ছি, 2 × 2 = 4, 2 × 2 = 4, 2 × 5 = 10 সমান 0।
আর এখান থেকে আমি কি বলতে পারি, অতএব 2x² প্লাস 85x মাইনাস 225 সমান 0। তাহলে লিখে দেবে যে নির্ণেয় সমীকরণ সমান কত, 2x² প্লাস 85x মাইনাস 225 সমান 0। তো আজকে আমাদের এই পার্ট 2টা শেষ হয়ে গেছে, ঠিক আছে। যদি কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে প্লিজ আমাকে কমেন্টে জানিয়ে দেবে, ঠিক আছে।